আসসালামু আলাইকুম এভরিওয়ান। সংযুক্ত আরব আমিরাতের মতো এমন একটা দলের বিপক্ষে গতকালকে বাংলাদেশের টি-20-তে একটি ব্যাটিং প্যারাডাইস উইকেটে তাদের সাথে পরাজয়টা বাংলাদেশ ক্রিকেটের জন্য লজ্জাজনক। ব্যাটিং প্যারাডাইস বাদ দিয়ে দিলাম, শারজার মাঠ বাদ দিয়ে দিলাম, ইউই এবং বাংলাদেশ দলের কিন্তু টি-20 র্যাঙ্কিংও কিন্তু বাংলাদেশ 9 নম্বরে, তারা 15 নম্বরে। এছাড়াও কিন্তু বাংলাদেশ ইউই কিন্তু অনেক বেশি পার্থক্য। তারা বড় দলের বিপক্ষে খেলার সুযোগ পায় না। আমরা কিন্তু নিয়মিত বড় দলের বিপক্ষে খেলি। আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা তাদের সাথে নিয়মিত খেলে বেড়ায়, কিন্তু ইউই দল কিন্তু বড় দলের সাথে খেলার সুযোগ পায় না। তারা ওই জায়গাতে তাদের জন্য বাংলাদেশে অনেক বড় দল, তাদের বিপক্ষে আমাদের হারটা আসলে হজম করাটা খুবই কঠিন, খুবই লজ্জাজনক। এমনকি গতকালকে বাংলাদেশের যে লাস্টের 2 ওভারে 29 রান ডিফেন্ড না করার যে কারণটা, সেটা বিসিবির আসলে তদন্ত করা উচিত। বিসিবিকে অবশ্যই সন্দেহের চোখে দেখা উচিত যে বাংলাদেশি ক্রিকেটাররা লাস্টের 2 ওভার তাদের কী হলো যে 12 বলে 29 রান ডিফেন্ড করতে গিয়ে বাংলাদেশ হেরে গেল। এমনটা তো নয় যে সামনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তাদের কাছে 12 বলে 29 রান। এখন টি-20 ক্রিকেটে অনেক সময় 12 বলে 30 রান অনেক দল করে ফেলে, কিন্তু ইউর মতো ক্রিকেটারদের যাদের 12 বলে 29 রান প্রয়োজন, তাদের হাতে 1 বল বাকি রেখে 11 বলে তারা লক্ষ্যে পৌঁছে গেল আর আমরা হেরে গেলাম। অথচ তাদের এমনও নয় যে তাদের হাতে 7-8টি উইকেট ছিল, অনেক ব্যাটসম্যান ছিল, তাদের সকল ব্যাটসম্যান আউট হয়ে গেছে। শেষ দিকে তাদের 2জন ট্যালেন্টার ব্যাটসম্যান মিলে ম্যাচটা জিতিয়ে ফেললো। কারণ কি, ব্যর্থতা আমাদের 18.5 বলে যখন শরীফুল ইসলামের রান আউটের বদলে, ইজি রান আউটের বদলে যখন ওভার বাউন্ডারির মাধ্যমে যখন ওই 5 রান আসলো ওই বলে, তারপরের ওভারের তানজিম হাসান সাকিবের প্রথম বলে ওয়াইড, তারপর উল্টো পাল্টো বোলিংয়ের কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচটি হেরেছে। আমার এই বাংলাদেশ ম্যাচ হারার পরে ম্যাচটাকে খুবই স্বাভাবিক ভাবতে খুব অবাক লাগছে, কারণ আমাদের এত তাড়াহুড়ো বা এত এক্সট্রাঅর্ডিনারি চিন্তা করে বোলিং করার কোনো মানে দেখছি না। যখন আপনি 12 বলে 29 রান ডিফেন্ড করতে যাবেন তখন আপনি আপনার বেসিক বোলিংটা এবং বেসিক ফিল্ডিংটা করলেই কিন্তু চলে। ওই জায়গাতে আমরা ওভার থিঙ্কিং কেন করলাম, এটার মধ্যে কি কোনো কারচুপির কোনো চেষ্টা রয়েছে, সেটা অবশ্যই ফাইন্ড আউট করা উচিত যে বাংলাদেশের ক্রিকেটাররা, ক্যাপ্টেন প্লাস ফিল্ডাররা, বোলাররা কেন এরকম বিহেভ করলো লাস্টের 2 ওভারে। এমনকি বাংলাদেশের ব্যাটিংয়ের শেষ ওভারের কথা অনেকে তুলতে পারে যে বাংলাদেশ লাস্ট ওভারে মাত্র 4 রান করেছে। শামীম হোসেন পাটোয়ারি এবং রিশাদ হোসেনের কথা, সেটা নিয়ে আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যে শামীম পাটোয়ারি এবং রিশাদ হোসেনের ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ টি-20তে বাংলাদেশের সর্বোচ্চ রান 215 রান তারা অ্যাচিভ করতে পারেনি। সেটাতে একটা ব্যর্থতা রয়েছে। তারপরে কিন্তু যে 205 রান বাংলাদেশ করেছিল, সেটাতেও বাংলাদেশের জয়লাভ করা সম্ভব ছিল, কারণ শেষ 2 ওভারে যখন আরব আমিরাত ব্যাটিং করেছিল তাদের 29 রান প্রয়োজন, তাদের উইকেট ছিল মাত্র হাতে 3টি, সেই জায়গাতেও বাংলাদেশ এটা ডিফেন্ড করতে পারলো না। এটা আসলে একদমই মানার মতো না। ইউর বিপক্ষে দলের বিপক্ষে আমাদের হারতে হবে, যাদের বিপক্ষে আমরা নিয়মিত খেলি না, যারা আমাদের সাথে নিয়মিত খেলার সুযোগ পাই না। আমরা তাদের থেকে বড় দলের বিপক্ষে খেলি, তারপর আমরা তাদের সাথে হেরে যাব। এটা আসলে হজম করা খুবই খুবই কঠিন এবং খুবই লজ্জাজনক। ক্রিকেটারদের এর থেকে আর কত শিক্ষা নেবে? বড় দলের বিপক্ষে খেলেও তারা শিক্ষাই নেয়। স্টাডি ট্যুরের জন্য তারা ভ্রমণ করে। আমরা পাকিস্তানে যাচ্ছি 5 ম্যাচে টি-20 সিরিজ খেলতে, অথবা 3 ম্যাচে টি-20 সিরিজও খেলতে পারি, কিন্তু তার আগে আমরা ইউর বিপক্ষে সিরিজটা ছিল আমাদের প্রস্তুতির লক্ষ্যে, যে আমরা আমাদের ব্যাটসম্যানদেরকে বা বোলারদেরকে আমরা রোটেট করে করে খেলাবো। যেটার প্রমাণ কিন্তু গতকালকের একাদশ আমরা দেখেছি। পারভেজ হোসেন ইমন হালকা ইনজুরিতে পড়েছিল, তাকে ড্রপ করে সেখানে শান্তকে খেলানো হয়। এখন এটাকে আপনি ম্যাচ হারার পর নেগেটিভ ধরলেও আমি বলবো এটা পজিটিভ সাইন, যে যেহেতু ইমন সেঞ্চুরি করেছে, ইমনকে তারা রেস্ট দিয়ে তারা শান্তকে খেলিয়েছে, যে কোনো ফর্মে নেই, শান্তকে পরখ করা হয়ে গেল ছোট দলের বিপক্ষে। আবার মাহিদি হাসান যে আগের ম্যাচে 4 ওভারে 55 রান খরচ করেছে, তাকে ড্রপ করে রিশাদকে খেলিয়েছে। রিশাদ ভালো বোলিং করেছে, 4 ওভার 28 রান 2 উইকেট শিকার করেছে। এছাড়া তারা হাসান মাহমুদকে বসিয়ে সেখানে অভিষেক করেছে নাহিদ রানাকে। যদিও নাহিদ রানা তার অভিষেক ম্যাচে খুবই এক্সপেন্সিভ বোলিং করেছে, 4 ওভারে বোলিংয়ের 50 করেছে, 50 রান দিয়ে মাত্র 2 উইকেট শিকার করেছে। এছাড়া এখানে আমরা কিন্তু অবধারিত পরিবর্তন মুস্তাফিজুর বদলি শরীফুল ইসলামকে দেখেছি, যে আসলে 4 ওভার 34 রান 2 উইকেট শিকার করেছে, মোটামুটি ভালো বোলিং করেছে। কিন্তু এই যে ম্যাচটা বাংলাদেশ হেরেছি আমরা, এই ম্যাচ হারাটা এই 4 জনের পরিবর্তনের কারণে আমি মানতে চাই না। আমাদের কিন্তু এই 4 জনকে ছাড়াই কিন্তু আমরা ম্যাচটা জয়লাভ করছিলাম। প্রথম টি-20 এবং দ্বিতীয় টি-20, দুটি টি-20 ম্যাচ যদি আপনারা একটু ভালো করে খেয়াল করুন, বাংলাদেশ দুটি টি-20 ম্যাচে ভালো ব্যাটিং করেছে, কিন্তু প্রথম ম্যাচে 200 রান মিস করেছে, আর এখানে 215 রানের বাংলাদেশ সর্বোচ্চ রানের 2018 সালের রেকর্ডটা ভাঙতে তারা অক্ষম হয়েছে। কিন্তু তারপর কিন্তু ভালো একটা টার্গেট তাদেরকে দিয়েছিল, কিন্তু বাংলাদেশের বোলাররা কিন্তু ওই আপ্রদমক বোলিং করতে পারেনি। আগের ম্যাচ 13 ওভারে আরব আমিরাতের ছিল 131 রানে 3 উইকেট, সেখান থেকে যদিও পরবর্তী তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারেনি, যেমনটা আজকে গতকালকের ম্যাচও হয়েছে দ্বিতীয় টি-20তে।
গতকালকের ম্যাচে কিন্তু তাদের 107 রানে 0 উইকেট, বাংলাদেশের বোলারদের ব্যর্থতা, তারপর 148 রানে 2 উইকেট, তারপর তাদের মিডল অর্ডার যখন কলাপস করে 177 রানে যখন 7 উইকেট চলে যায়, তাদের কিন্তু আর এখান থেকে জেতার কোনো সুযোগ ছিল না। তারপরে বাংলাদেশ হেরে গেছে। অর্থাৎ দুটি ম্যাচে বাংলাদেশের বোলারদের যে ব্যর্থতা সেটা আসলে চোখে পড়ার মতো। আর ব্যাটিং প্যারাডাইস উইকেটে বাংলাদেশের বোলারদের ব্যর্থতা আপনারা যদি খেয়াল করুন, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন দেশে যখন ব্যাটিং উইকেটে বাংলাদেশ খেলতে যায় তখন বাংলাদেশের পেস বোলাররা এক্সপোজ হয়ে যায়, যেটা প্রমাণ এখানেও। যদিও তানজিম সাকিবের বেলায় ভিন্ন, আগের ম্যাচে তানজিম সাকিবই সেম পিচে কিন্তু 4 ওভার 22 রান দিয়ে 2 উইকেট শিকার করেছে। এই ম্যাচে সে এক্সপেন্সিভ হয়েছে, 3 ওভার 5 বলে 55 রান দিয়ে 1 উইকেট শিকার করেছে। লাস্ট ওভারে তার উল্টোপাল্টা বোলিংয়ে বাংলাদেশ হেরেছে। আবার যদি আমরা নাহিদ রান্নার দিকে যাই, সে ইকোনমিক্যাল বোলিং করতে পারেনি, উল্টো অভিষেক ম্যাচ যেভাবে রাঙানোর উচিত সেভাবে রাঙাতে পারেন। 4 ওভারে 50 রান দিয়ে ফেলেছে। অভিষেক ম্যাচে কিন্তু একটা বাজে রেকর্ডের সে সাক্ষী হয়ে গেল। এছাড়া বাংলাদেশের বোলারদের থেকে কিন্তু যেই একটা বড় দল হিসেবে বোলিং করা, ইউইকে চিপা দিয়ে ধরা, সেটার যেই একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কিন্তু দেখা যায়নি। তাদের ব্যাটিং ব্যর্থতা মিডল অর্ডারের আগের ম্যাচেও কিন্তু তারা একটা নয় অনেকগুলো উইকেট খুঁয়েছে। গতকালকের ম্যাচেও কিন্তু অনেকগুলো উইকেট খুঁয়েছে। অর্থাৎ তারা যে উল্টাপাল্টা যে তারা শর্ট সিলেকশন করেছে, যার কারণে কিন্তু অনেকবার হাওয়ার উপরে ক্যাচ ছুটে কিন্তু তারা আউট হয়েছে। কিন্তু বাংলাদেশের বোলারদের যেই ক্রেডিট খুবই কমই, এত বেশি ক্রেডিট না। দুটি ম্যাচই বাংলাদেশের বোলাররা যে একদম খুব বেশি ভালো বোলিং করছে এরকম নেই, 2-1 ভালো বোলার 2 ম্যাচে রয়েছে, কিন্তু বেশিরভাগই কিন্তু এক্সপেন্সিভ বোলিং করেছে। কিন্তু এখন যদি আসি যে বড় ছোট দলের কথার মধ্যে এক্সপেন্সিভ বোলিং বাদ দিলাম, এখন আমরা কিন্তু লাস্ট 1 বছর যাবত আমরা ছোটো দলের বিপক্ষে কিন্তু আমাদের হারার একটা টেন্ডেন্সি বেড়েছে। আমরা রিসেন্টলি গত কয়েকদিন আগে আমরা টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছি, এর আগে আমরা আফগানিস্তান আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে হেরেছি, এখন আমরা টি-20তে ইউর মতো দলের বিপক্ষে হারলাম। আফগানিস্তানের বিপক্ষে আমরা নিয়মিত প্রতি বছরই সিরিজ থাকে, আয়ারল্যান্ডের বিপক্ষেও প্রায় 2 বছরে একবার সিরিজ থাকে আমাদের, বা অনেক সময় প্রতি বছরও থাকে। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে আমরা প্রতি বছর সিরিজ থাকে। এখন তারা আমাদের পুরনো প্রতিপক্ষ, তাদের বিপক্ষে হারাটা মানা যায়। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ এই স্টেজে এসে হারাটা মানায় না, তারপর আমরা ধরে নিলাম জিম্বাবুয়ের বিপক্ষে আমরা আমাদের ক্রিকেটের শুরু থেকে আমরা খেলছি, তাই জিম্বাবুয়ের বিপক্ষে আমরা হারলাম, সেটা মেনে নিলাম। আফগানিস্তান একটি দল যারা বিশ্ব ক্রিকেটে রুল করবে, তাদের বিপক্ষে হারলাম, মেনে নিলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা হেরেছি, কিন্তু ইউর বিপক্ষে আমাদের হারাটা আসলে কোনোভাবে আসলে গ্রহণযোগ্য না। এটার জন্য বাংলাদেশ চরম মূল্য দিতে হবে। এমনিতে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আছে 9 নম্বরে, টি-20তে 225 পয়েন্ট নিয়ে। 10 নম্বর আফগানিস্তান 223 রেটিং পয়েন্ট নিয়ে। এখানে বাংলাদেশ 9 নম্বরে থাকে, বাংলাদেশ যখন 15 নম্বরের র্যাঙ্কিং থাকে আরব আমিরাতের বিপক্ষে টি-20তে হেরে যায়, তারপরে কিন্তু বাংলাদেশ ভালো পয়েন্ট হারাবে এবং এই সপ্তাহে যে নতুন র্যাঙ্কিং প্রকাশ পাবে টিম র্যাঙ্কিং, সেখানে কিন্তু বাংলাদেশের 2 থেকে 3 পয়েন্ট হারিয়ে কিন্তু বাংলাদেশের 10 নম্বরে চলে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এখনও তৃতীয় টি-20 ম্যাচ বাকি রয়েছে, সিরিজটা বাংলাদেশের পক্ষে আনতে হবে। তবে আমার এখন ভয় করছে যে তৃতীয় টি-20 ম্যাচ নিয়ে আমরা হেরে আমরা লজ্জার সর্বোচ্চ সীমা আমরা অতিক্রম করে ফেলি, সেটার জন্য খুব ভয় হচ্ছে। একটি টি-20 সিরিজে বাড়ানো হয়েছে আগামী 21 তারিখ রাতে 9টায়, বাংলা সময় রাত 9টায় তৃতীয় টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাতে। দেখার বিষয়ে কীরকম পারফরমেন্স করে বাংলাদেশ, আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।